২০ বছর পর বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক শুরু। জুলাইয়ের মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি। বিয়ারিং পেডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট। উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল চলাচল শুরু। সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, বাসে আগুন। শান্তি আলোচনার মধ্যেই আফগান সীমান্তে পাক ৫ সৈন্যসহ নিহত ৩০। এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠক শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয়েছে এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। জানা গেছে, বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। আলোচনা কেন্দ্রীয়ভাবে হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সহযোগিতা, জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি খাতে পারস্পরিক উদ্যোগ নিয়ে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে। এর আগে সবশেষ বাংলাদেশ পাকিস্তান জেইসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর, যা অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে। প্রায় ২ দশক পর আবারও দুই দেশের মধ্যে এই কমিশন বৈঠক বসল। জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সোমবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে, সব যাচাই বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি। এদিন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ তামান্না জেসমিন রিভাকে জামিন না দিয়ে ৩ মাস পর ফের তার মামলার জামিন শুনানির দিন ধার্য করেন। শুনানিতে আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না। পরে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৩ মাস পর ফের মামলাটির জামিন শুনানির দিন ধার্য করেন। আসামি পক্ষে শুনানিতে ছিলেন রিভার আইনজীবী ব্যারিস্টার মোজাক্কের। মেট্রো রেল ও সকল ফ্লাইওভারের বিয়ারিং পেডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মেট্রো রেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং পেডের গুণগত মান ঠিক আছে কিনা তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। এদিকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রো রেল সেবা চালু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই সেবা নিরবচ্ছিন্নভাবে আবার চালু হয়। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানায়, আগারগাঁও থেকে শাহবাগ অংশে একাধিক দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়, এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তাই বেলা ১১টায় পুরোদমে মেট্রো রেল চালু করা হয়। পুরোদমে চালুর পর বেলা ১১টা ১৬ উত্তরামুখী প্রথম ট্রেন ফার্মগেট ছাড়ে। একই সময় আরেকটি ট্রেন মতিঝিলের পথে ফার্মগেট ছাড়ে। এদিকে মেট্রো রেলের বিয়ারিং পেড খুলে পড়ায় নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় অন্তত ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীরা জানান, গতকাল সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইজ
প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুতু ফেললে অসতর্কতাবশত সেখান দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই উত্তেজনার মধ্যে সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় পৃথক একটি স্থানে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকেন। তারা ক্যাম্পাসে দাঁড় করিয়ে রাখা বিশ্ববিদ্যালয়ের 3টি বাস, একটি প্রাইভেট কারে আগুন দেন। এছাড়া একটি বাস, 2টি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল প্রশাসনিক ভবনে ভাঙচুর করা হয়। পরে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মাঝেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় পাক সেনাবাহিনীর 5 সদস্য ও 25 সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানায়। পাকিস্তানের আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করে সন্ত্রাসীরা। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের দুর্গম ওই এলাকায় সশস্ত্র বাহিনীর বাধায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের অনুপ্রবেশের এই চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে গত মৌসুমে হারের প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 22 মিনিটে জুড বেলিংহামের দুর্দান্ত পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। 37 মিনিটে ফেরমিন লোপেজ বার্সাকে সমতায় ফেরান। তবে বিরতির আগে বেলিংহামের একটি গোল এবং এমবাপ্পের আরেকটি গোল অফসাইডে বাতিল হওয়ায় বিরতিতে রিয়াল এগিয়ে থাকে 2-1 ব্যবধানে। দ্বিতীয়ার্ধে বার্সার বেশ কয়েকটি সুযোগ রক্ষা করেন কোর্তোয়ার এবং সেজনি। 51 মিনিটে এমবাপ্পের পেনাল্টি সেভ করেন সেজনি। 89 মিনিটে জুলেস কুন্দের সমতায় ফেরানোর সুযোগও রক্ষা করেন রিয়ালের গোলরক্ষক। শেষ মুহূর্তে রদ্রিগোর ফ্রি কিকও বার্সাকে গোল করতে দেয়নি। ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বার্সার মিডফিল্ডার পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ড পান।